কলকাতা টিভি। হয়তো বলবেন যে এ আবার কি, আরামবাগ টিভিতে কলকাতা টিভি কেন? আসলে খবর হলে তো টিভি হোক বা অন্য মিডিয়া হাউস হোক, যাই হোক, সেটা তো করতে হয়। সেই জন্যেই আসা। কি খবর? দেখুন দর্শক, আমি আজকে একটু বাইরে ছিলাম বলেই আজকে সকাল থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু বাইরে যখন ছিলাম, বাইরে থাকলেও তো বসে থাকি না, মোবাইল চেক করি। তো আমি দেখছিলাম আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন কলকাতা টিভির কি হয়েছে, কলকাতা টিভি কেন দেখতে পাচ্ছি না, কেন লাইভ স্ট্রিমিং হচ্ছে না, কি ব্যাপার? তো দর্শক, যখন এটা দেখলাম আমারও কৌতূহল জন্মালো। আমার কৌতূহলের অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি এই হাউসে কাজ করেছি, 5 বছর কাজ করেছি। আরও একটা ব্যাপার যেটা হয়েছিল, যে হাউসে আমি 5 বছর কাজ করেছি সেই হাউসই আমার বিরুদ্ধে একটা সময়ে কুৎসা রটিয়েছিল ওনাদের চ্যানেলে। ফলে চ্যানেলটার কি হচ্ছে না হচ্ছে একটু কৌতূহল থাকেই। যখন অফিসে রেড হতো, সেন্ট্রাল এজেন্সি যখন রেড করতো, তখনও নজর রাখতাম এবং সেই সব নিয়ে খবরও করেছি। তো আজকে যখন দেখলাম আপনাদের মধ্যেই অনেকে জানতে চেয়েছেন যে কি ব্যাপার, লাইভ কেন হচ্ছে না, কোনো খবর, নতুন খবর দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, ঝাঁপকি বন্ধ হয়ে গেছে? তো দর্শক, আমিও আমার কৌতূহল দূর করার জন্যে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি। প্রথমত আমি চেক করলাম যে সত্যি কি লাইভ হচ্ছে না। অন্য সময় না খুললেও আজকে খুলে দেখলাম, মোবাইলে দেখলাম সত্যি তো হচ্ছে না বলতে কিছু কিছু ভিডিও হয়তো আপলোড হচ্ছে, সেটা এমনি মনে হচ্ছে কেউ বাড়ি থেকে করছেন, কারণ ওখানে কারেন্ট খবর নেই, যেভাবে হতো সেভাবে নেই। হয়তো জাস্ট ডিজিটাল পেজটাকে চালু রাখা হচ্ছে ল্যাপটপ নিয়ে বা কোনো একটা বাড়ি থেকে বা কোথাও হতে পারে, কিন্তু সত্যিকারের যেভাবে খবর হতো সেইভাবে খবর হচ্ছে না। তো যখন হচ্ছে না আমি নিশ্চিত হয়ে গেলাম, তখন আমারও তো সোর্স আছে, তো একটু খবর নিলাম ব্যাপারটা কি। তো দর্শক, খবরটা নিয়ে যেটুকু বুঝলাম যে হ্যাঁ, ঝাঁপ বন্ধ, আপাতত হলেও ঝাঁপটা বন্ধ। মানে এখন অফিসে কাজ হচ্ছে না, বন্ধ আছে। কি কারণ? কারণটা যেটা দর্শক অদ্ভুত লাগলো শুনে, এই কলকাতা টিভির পুরনো যে অফিস ছিল, যেখানে আমি একটা সময়ে কাজ করেছি, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, ওই এলাকাতে হোয়াইট হাউস বলে একটি বাড়ি আছে, সেখানে অফিসটা ছিল। এখন এই অফিসটা চলে গেছে পোদ্দার কোর্ট, লালবাজার আছে না, লালবাজার, ওই এলাকাতে। তো যেটা শুনলাম দর্শক, যে সমস্যা এখানে করা হতো ওখানেও তাই। বাড়ি ভাড়া মানে যে বাড়িতে, যে বিল্ডিংয়ে অফিস, বাড়ি ভাড়া বহুদিন নাকি মেটানো হয়নি। অঙ্কটা প্রায় 16 কোটি টাকা পেন্ডিং বাড়ি ভাড়া। বাড়ির মালিক যেটা নাকি করেছেন সেটা হচ্ছে ইলেকট্রিক কেটে দিয়েছেন, বিদ্যুতের যে লাইন সেটাকে কেটে দিয়েছেন, বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন। দ্বিতীয়ত, মানে কারেন্ট চলে গেলে হাউস যেটা করে, জেনারেটর চালিয়ে তো কাজ চালায়। তো জেনারেটর এখন আরও অন্য সিস্টেম আছে, কিন্তু তবু একটা জেনারেটরের একটা জায়গাও আছে। তো সেখানে যে একটা জেনারেটর নিয়ে এসে কোনোভাবে হাউসকে চালু রাখবেন মালিক, সেই জায়গাটাও নাকি খোলা রাখা হয়নি, তালা মেরে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? অন্য ব্যাকআপে কতক্ষণ চলবে? কারেন্ট চলে গেলে কিছুক্ষণ অন্য ব্যাকআপে চলে, কিন্তু এটা 2 দিন হলো, প্রায় 2 দিন হয়ে গেছে শুনছি। তো 2 দিন ধরে তার ওই ইউপিএস বা আছে না অন্য সিস্টেম, ওইভাবে তো হয় না। তো একটা জেনারেটর ভাড়া করে নিয়ে এসে হয়তো চালানো যায়, এরকম হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু কোথায় সেটা বসানো হবে? মানে পুরো সিস্টেমটাকে এমনভাবে ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে হাউসটা না আর চালানো যায় যতক্ষণ না ভাড়া মেটানো হয়। মানে এই টাইপের যেটা আমি খবর পাচ্ছি। বুঝতে পারছেন? 16 কোটি টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়নি। আমি কেন বলছিলাম যে ঠিক আগের মতো, আসলে হোয়াইট হাউস বলে যে বিল্ডিংটা বলছিলাম, পার্ক স্ট্রিট, যেখানে আমরা একটা সময় কাজ করেছি, ওখানে ওই একই ব্যাপার ছিল। ওখানেও ভাড়া দেওয়া হতো না। বাড়ির মালিক মামলা করেছিলেন, মামলাতে বাড়ির মালিক জিতে গেছিলেন, তারপরেও তাদেরকে সরানো যাচ্ছিল না।
আমার খুব মনে আছে, কোর্টের অর্ডার হয়ে গেছে উচ্ছেদের, অফিস তুলতে হবে। অফিস তোলার জন্যে প্রশাসনিক যে সিস্টেম সেটা চলে এসছে, তখন বাম আমল চলে এসছে উচ্ছেদ করার জন্যে। কিন্তু আমি একটা দিনের কথা বলছি যে এই সময় উচ্ছেদ হবে, সব রেডি। মমতা ব্যানার্জিকে চ্যানেলে বসিয়ে লাইভ টেলিকাস্ট শুরু করে দেওয়া হলো 3 থেকে 4 ঘন্টা। মমতা ব্যানার্জি বসে রয়েছেন, কী করে হাউস বন্ধ করবেন? তখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবো এরকম অবস্থাতে ছিলেন। ওই করে সেটাকে আটকানো গেল। আর কোর্টে গিয়ে কোথা থেকে এসব করে স্টে অর্ডার, মানে বাড়ির মালিককে প্রচুর লড়তে হয়েছে, ওখানকার বাড়ির মালিককে। অর্ডার করে ফেলছেন, আবার কোনো না কোনোভাবে স্টে হয়ে যাচ্ছে, মানে এই টাইপের ব্যাপারটা হচ্ছিল। তারপরে তো আরও মার্শাল পাওয়ারও দেখানো হয়েছিল। এই মদন মিত্র, যাকে এখন খুব দেখছেন, ওর লোকজন, ইকবাল আহমেদ, আমার খুব মনে পড়ে এইসব ঘটনাগুলো। ইকবাল আহমেদ তার বাহিনীকে দিয়ে ওই মানে মার্শাল পাওয়ার দেখিয়ে যারা উচ্ছেদ করতে আসছেন প্রশাসনিকভাবে ইত্যাদি, বা আরও মালিককে ভয় দেখানো, মানে এই সব করা হতো। করে ওই বিল্ডিংয়ে বহুদিন রাখা হয়েছিল অফিসটা। তারপর সেই অফিসটা চেঞ্জ করে পোদ্দার কোর্টে নিয়ে আসা হয়, যেখানে 24 ঘন্টা বলে G24 যে এখন চ্যানেলটা আছে, ওদের যে অফিসটা ছিল, পোদ্দার কোর্ট একটা বড় বিল্ডিং, তার একটা ফ্লোরে অফিস। সেই ফ্লোরটা মানে 24 ঘন্টা ওখান থেকে ছেড়ে চলে যাওয়ার পরে ওইটাতেই এই কলকাতা টিভির অফিসটা করা হয়েছিল। ওই স্টুডিও কিছু এদিক করে ওখানে ওই ফ্লোরে। কিন্তু ওখানে গিয়েও এই ব্যাপার, ওখানে বাড়ির মালিক হোয়াইট হাউসে যা হোক করে তুলতে পেরেছিলেন, বারবার মানে অর্ডার করে। কিন্তু দেখুন পোদ্দার কোর্টে গিয়েছিলেন, সেখানেও নাকি বাড়ি ভাড়া মেটাচ্ছিলেন না। এখন প্রশ্ন, বাড়ি ভাড়া মেটাচ্ছিলেন না, 16 কোটি মানে তো অনেক দিনের ভাড়া, তো তারপরে তাহলে চলছিল কি করে? নিশ্চয়ই প্রশ্ন আপনাদের। আরে চলবে না কেন? এই চ্যানেল কীভাবে চলতো? এদের পলিসি কী ছিল? চ্যানেলের মালিক কী করতেন মনে নেই? এখন তো চ্যানেল পাল্টে খেয়ে গেছিলো, পরিবর্তনের পরে চ্যানেলের পলিসি চেঞ্জ হয়ে গেছে। এখন বিজেপি শুভেন্দু মানে করছিল। কিন্তু রেজাল্টের আগের দিন পর্যন্ত কি বলছিল? আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার সম্পর্কে এই চ্যানেলের যিনি মালিক কৌস্তুভ রায় কি মন্তব্য করেছিলেন দর্শক মনে আছে? কৌস্তুভ রায় মালিক, মেজ খোকা, তারপরে কত রকমের কুৎসা কী সব মন্তব্য। উনি চ্যানেলের মালিক, তো পার্টি করতেন তৃণমূল কংগ্রেসের, মানে গোপনে আবার প্রকাশ্যত ভাষণও দিতে শুরু করে দিয়েছিলেন, যাচ্ছে তাই। তারপরে তো প্রধানমন্ত্রীর সম্পর্কে কী সব আজে বাজে মন্তব্য লাগাতার। ওই চতুর্থ স্তম্ভ যেখানে আমাকে দাগা হয়েছিল, সেখানে প্রত্যেকদিন কি না কি বলা হয়েছে, ওখানে যা খুশি বলা হয়েছে। তো ফলে এইসব বলা হতো। তৃণমূল কংগ্রেসের একেবারে হয়েছিল, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে বাড়ির ভাড়া না মিটিয়ে হাউস চালাতেন, শুধু ক্ষমতা ব্যবহার করে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, বাড়ি ভাড়া মানে এই টাইপের নিশ্চয়ই ছিল পুরো বিষয়টা। নাহলে এত কোটি টাকা বাকি কী করে হয়? 16 কোটি যেটা শুনছি, মালিক হয়তো কম বলবেন, কিন্তু আমরা অন্য দিক থেকে শুনছি 16 কোটি। এক্স্যাক্ট কত কোটি সেটা আমরা পরে যদি জানার কোনো সুযোগ থাকে আমরা বুঝবো। কিন্তু এখন তো মালিক তো আর ওরকম ছাড়বেন কেন? এখন তো আইনের শাসন চলে এসছে। দেখেছেন তৃণমূল ভবনকে কীভাবে উচ্ছেদ করে দেওয়া হয়েছে মেট্রোপলিটনে, ওখানেও জোর করে একজনের বাড়ি, ঠিকাদারের বাড়ি, ওই এসে ডেকোরেটার্সের একজনের বাড়ি দখল করে তৃণমূল ভবন করে বসেছিল, সেখানেও উচ্ছেদ করে দেওয়া হয়েছে, মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাড়ির মালিক এখন পুলিশে গেলে কাজ হচ্ছে না, তো এখানেও সাহস পেয়ে গেছেন বাড়ির মালিক, পোদ্দারদের বাড়ি। তো ব্যাস, নিশ্চয়ই প্রশাসনিক ব্যাকআপ আছে। তো উনি ওনার বাড়ি ভাড়া পাননি, তালা মেরে দিয়েছেন, বা ওই ইলেকট্রিক লাইন কেটে দিয়েছেন। এখন আর পারছেন না, ভয় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মমতা ব্যানার্জি ভয় দেখানো আর অন্যান্য ভয় দেখানো, গুন্ডা পাঠিয়ে পারছেন না। ফলে আর অফিস চালাতে পারছেন না, ইলেকট্রিক অফ, চ্যানেলও অফ। এই হচ্ছে ব্যাপার দর্শক, এর যা কীর্তি। দর্শক মনে আছে তো এই মানে কার সঙ্গে ঘুরতেন? পার্থ চ্যাটার্জি, যার বান্ধবীর ফ্ল্যাট থেকে মানে পাওয়া গেছিলো কত কোটি টাকা। তাকে যখন প্রথম ডাকা হতো সেই নিজাম প্যালেসে, সিবিআই, মনে পড়ছে তার সঙ্গে তাকে সাথে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পার্থ চ্যাটার্জির একেবারে এজেন্ট হিসেবে কাজ করা।
তারপরে মার্কেটে একটা খবর রটলো, কলকাতার এক ব্যবসায়ী হঠাৎ করে ঝাড়খণ্ডে চলে গেছেন 2-4টে সুটকেস নিয়ে, কী ছিল তাতে কে জানে, তার খোঁজে তাকে পুলিশের পাইলট বর্ডার পার করে দিয়ে এসছে, মনে পড়ছে? একটা খবর মার্কেটে রটেছিল। এখন সে ব্যক্তি কোন ব্যক্তি সেটা নিয়েও প্রশ্ন ছিল, পার্থ ঘনিষ্ঠ বলা হচ্ছিল। তো এখানে এই কৌস্তব রায়কে আমরা দেখতাম এই পার্থর সঙ্গে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া নিয়ে আসা, গ্রেপ্তারের আগে এই সেই ব্যক্তি বিরোধী পক্ষে যারা ছিলেন তাদের সকলের বিরুদ্ধে শুধু কুৎসা রটাতেন। আর আমার ব্যাপারে যা হয়েছিল নিশ্চয়ই মনে আছে দর্শক। ওহ বাপ রে বাপ, আমার সম্পর্কে ওই একজন চতুর্থ স্তম্ভ বলে একটা প্রোগ্রাম হতো, লোকের কুৎসা করা ছাড়া কিছু ছিল না। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, শফিকুল ইসলাম, যারা আমরা বলতাম আর কি শাসকের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। আর সেখানে একজন অ্যাঙ্কার ছিলেন, আমি জানি না তিনি এখন কোথায়। এই যে বাপ রে বাপ, কী ড্রামা! শফিকুল ইসলাম জেলের বাইরে ছাড়া কোথাও যায়নি, এই করে সেই করে বলে কি ডায়লগ দেওয়া হয়েছিল। আমি ডায়লগটা শোনাচ্ছি না, আমি একটা কপি দেখাতে পারি। আচ্ছা, আমি পরে শুনলাম এই যে এখানে যেটা ওই অ্যাঙ্কার বলেন সেটা নাকি অন্য একজনের লিখে দেওয়া। তিনি লিখে দেন স্ক্রিপ্ট, আর ওই অ্যাঙ্কার দেখে দেখে পড়েন, যেটা আমি পরে শুনলাম। কে লিখে দেন, কে লেখেন তাকেও আমি খোঁজ করে বের করলাম। এই হচ্ছেন তিনি। কে ইনার নাম অনিকেত চ্যাটার্জি। কে অনিকেত চ্যাটার্জি? এই হচ্ছেন অনিকেত চ্যাটার্জি। তার এই হচ্ছে পোস্ট, আমরা বলেছিলাম নো ভোট টু বিজেপি। এটা স্ক্রিনশট তখনকার আমার সব রাখা রয়েছে। আজ এই দুদিন আগে, মানে দুদিন আগে না কিন্তু অনেক আগের, আমি রেখে দিয়েছিলাম স্ক্রিনশট। এরা নো ভোট টু বিজেপি ডাক দিয়েছিলেন, চ্যানেলে কাজ করছিলেন। মানুষ বুঝেছেন বিজেপি হারছে বলে এই ব্যক্তি নাকি সব লিখে দিতেন, আর ওই অ্যাঙ্কার দেখে দেখে পড়ে ড্রামা করে। কি ড্রামা! একটাই কালো কোট, আর কোনো কোট নেই। মনে পড়ছে দর্শক, আমি লেখাটা একটু পড়ে শোনাই। এই লেখাটা, এই গরমে রোজ একই কোট পরে প্রতিদিন আরএসএস বিজেপির নির্দেশ মেনে সাম্প্রদায়িক প্রচার চালিয়েছে এক অশিক্ষিত সাংবাদিক শফিকুল ইসলাম। প্রতিদিন অশিক্ষিত সাংবাদিক, অথচ আমি ওই হাউসে 5 বছর কাজ করেছি। 5 বছর আমি অশিক্ষিত হয়ে গেলাম, ছেড়ে এসে টিএমসির নানান বিষয়ে কথা বলছিলাম বলে। প্রতিদিন বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সাম্প্রদায়িক। প্রতিদিন বুঝিয়েছে মমতা মৌলানা আর মৌলবীদের কাছে বিক্রি হয়ে গেছেন। এই বিষ ছত্রে ছত্রে বিজেপি ভোট পায়নি। শফিকুল ইউটিউব থেকে রোজগার করেছেন, কিন্তু বিষ ছড়িয়ে গেল প্রান্তর থেকে প্রান্তরে। মানে এটা না, এটা হচ্ছে ওই 21-এর রেজাল্টের পরে যখন আর কি ক্ষমতায় চলে এলো, ক্ষমতায় যাবো হয়ে গেছে, চলে এলো তো বিরাট অক্সিজেন পেয়ে গেল আর কি, তখন আমাকে আমার বিরুদ্ধে বলা শুরু হলো আর কি। মিলিয়ে নেবেন দর্শক বন্ধুরা, মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। আগামী বেশ কয়েক বছর এই বাংলার কোনো মা তার সন্তানের নাম রাখবেন না শুভেন্দু, দিলীপ, মিঠুন, রুদ্রনীল বা শফিকুল। মানে আমাদের নাম রাখবেন না আগামী 10 বছর, আমরা এত খারাপ, এইরকম বলেছিলেন। আগামী 10 বছর এই নামের কোনো শিশুকে পাওয়া যাবে না। এই বছর এই সব নাম হবে বিষাক্ত সাপের সমর্থক। তারা প্রকৃত অর্থেই সাপ, কিন্তু জানেন না এই বাংলার মায়েরা সাপের বিষ নামাতে শিখেছে বেহুলার কাছ থেকে। সাপের মাথায় পা দিয়ে নেচেছে লক্ষ লক্ষ কৃষ্ণ। তারা এই বাংলার বেদেরা সাপের, তারা এই বাংলার বেদেরা সাপের মন্ত্র জানে, সে মন্ত্র তারা ভোলেনি বলে এইসব লেখা আর কি দর্শক, চতুর্থ স্তম্ভ বলে ওই যে পড়ে বলা হচ্ছিল। তো এইসব করেছেন কত আমার নাম না কি কেউ রাখবেন না, সেটা কোনো ব্যাপার না, আমার নাম একটাই থাক আমি চাইব। শুভেন্দু নাম রাখা যাবে না, মানে এই টাইপের ব্যাপার। আর আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না, কিছু থাকবে না। দেখুন আমরা টিকে আছি, আমাদের জয় জয়াকার বলবো আজকের দিনে দাঁড়িয়ে, আর সেই হাউস ঝাঁপ বন্ধ, সেই হাউসের ঝাঁপ বন্ধ। টাকা আনুন, টাকা মেটান, তারপর ঝাঁপ তুলব। এই হচ্ছে বিষয় যা করেছেন। এবং বর্তমান মুখ্যমন্ত্রী যা আছেন তারও নিশ্চয় মনে আছে কি করেছেন, তার নাম ধরে কি করা হয়েছে মালিকের তরফ থেকে নিশ্চয় মনে আছে। তো এই সব ব্যাপার দর্শক, আজকে যেহেতু এটা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, আপনাদের সামনেও আমি একটু ভেঙে দিলাম যে হ্যাঁ সত্যিই কলকাতা টিভি এই মুহূর্তে বন্ধ রয়েছে, ইলেকট্রিক লাইন কাটা। এখন বাড়ির মালিক বলেছেন টাকা মেটাও, তারপর ঝাঁপ তোলা, মানে ইলেকট্রিক সংযোগ করা হবে। এই হচ্ছে ব্যাপার
দর্শক যদি কিছু বলার থাকে বলবেন, আমি জাস্ট একটু ছোট্ট তথ্য দিয়ে রাখলাম, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।